Hello, dear students. Welcome to the Way of Solution. This is Arabul Rahman. 20th আগস্ট 2026 এর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আরও একটি নতুন পর্ব এবং এই পর্বটিতে আমরা 19 এবং 20 আগস্টের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে চর্চা করব। সাথে সাথে কিছু জিকে প্রশ্নোত্তর যেমনটা আমরা ডেলি প্র্যাকটিস করে থাকি তেমনই প্র্যাকটিস হবে। সো স্টুডেন্টস, যারা প্রথমবারের জন্য আমাদের এই ক্লাসটিতে যুক্ত হয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা ভাষায় সমস্ত পরীক্ষা কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা এই একটি জায়গা থেকেই পাবে। সবথেকে সেরা কারেন্ট অ্যাফেয়ার্স পাবে, সেটি হচ্ছে দ্য ওয়ে অফ সলিউশন। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যারা এখনও সাবস্ক্রাইব করোনি। TWS একাডেমি অ্যাপ ডাউনলোড না করলে ডাউনলোড করে ফেলো। চলো শুরু করছি আজকের আমাদের প্রথম কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন দিয়ে। ইতিমধ্যে জাতীয় ক্রীড়া পুরস্কারের বা পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করা হয়ে গেছে। জাতীয় ক্রীড়া পুরস্কার 2025-এ মোট কতজন ক্রীড়াবিদকে অর্জুন পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে? জাতীয় ক্রীড়া পুরস্কার বা ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ড, এটার মধ্যে বিভিন্ন পুরস্কার দেওয়া হয়। দ্রোণাচার্য পুরস্কার, অর্জুন পুরস্কার, খেলরত্ন পুরস্কার এক্সেট্রা বিভিন্ন পুরস্কার। এর উপর থেকে আমি একটা অলরেডি ক্লাস তোমাদের আপলোড করেছি বা করতে চলেছি জাতীয় ক্রীড়া পুরস্কারের উপরে। যারা দেখতে চাও অবশ্যই চ্যানেলে চোখ রাখো, সেখানে তোমরা পেয়ে যাবে জাতীয় ক্রীড়া পুরস্কার 2025-এর একটি গুরুত্বপূর্ণ ছোট্ট ক্লাস। চলো আমরা এখানে টেরি স্টুডেন্টস দেখব 2025 সালে ক্রীড়া জগতে কৃতিত্বের জন্য মোট কতজনকে দেয়া হয়েছে জাতীয় ক্রীড়া অর্জুন পুরস্কার। সঠিক উত্তর টোটাল 17 জনকে দেয়া হয়েছে। দেখো, ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ড 2025 announced 17 স্পোর্টস পার্সন নেমড ফর অর্জুন অ্যাওয়ার্ড। দেখো, তাদের মধ্যে সাম অফ দ্য নোটেবল রিসিপেন্টস আর কয়েকজন উল্লেখযোগ্য খেলোয়াড় যারা এই পুরস্কার পেয়েছেন 17 জনের মধ্যে। তাদের মধ্যে আছে পুল্লেলা গোপীচাঁদ, ভারতের একজন ব্যাডমিন্টন তারকা। তেজস্বিনী শঙ্কর অ্যাথলেটিক্সের সাথে যুক্ত, হাই জাম্পের অ্যাথলেটিক্স হাই জাম্পের সাথে তিনি যুক্ত। রিসেন্টলি তিনি বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ মেডেল জিতেছেন। মোহাম্মদ আজমল অ্যাথলেটিক্সের সাথে যুক্ত, ট্র্যাক অ্যান্ড ফিল্ড অর্থাৎ স্প্রিন্টার, তিনি একজন দৌড়ানোর সাথে যুক্ত। এবং দিব্যা দেশমুখ ভারতবর্ষের একজন চেস প্লেয়ার, দাবা খেলোয়াড়। এবং এর 17 জনের ডিটেলস কিন্তু আমি আবার বলছি একটা আলাদা ভিডিওতে আমি আপলোড করতে চলেছি। তো অবশ্যই দ্য ওয়ে অফ সলিউশনে সেটা পেয়ে যাবে। চলো আমরা পরবর্তী প্রশ্ন দেখি। 17তম কনফারেন্স অন দ্য পার্টিস COP17 বৈঠকটি কোথায় অনুষ্ঠিত হয়েছে? এই টাইপের কোশ্চেন্স খুব পরীক্ষায় আসে, কিন্তু এই COP17 রিলেটেড গুরুত্বপূর্ণ প্রশ্ন। কনফারেন্স অন দ্য পার্টিস ইটস মিন কপ অ্যান্ড 17তম এই কারণে 17। তো COP17 বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে বা হয়েছে সম্প্রতিকালে মঙ্গোলিয়াতে। দেখো, the 17th session of the Conference of the Parties COP17 hosted by the Mongolia in its capital city Ulaanbaatar। মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটার, মধ্য এশিয়ার একটি ল্যান্ডলক কান্ট্রি। এবং ডেয়ার স্টুডেন্টস, এইখানে সম্প্রতিকালে যে COP17 হলো, সেখানে ভারত প্রকাশ করলো ভারতের মরুভূমি ও অন্যান্য উন্মুক্ত পরিবেশ বা প্রাকৃতিক বাস্তুতন্ত্র বিষয়ক একটি নির্দেশিকা, যার নাম দেয়া হয়েছে গাইড টু গ্রাসল্যান্ড অ্যান্ড আদার ওপেন ন্যাচারাল ইকোসিস্টেম অফ ইন্ডিয়া। এই গাইড বুকটির নাম দেয়া হয়েছে। এটা ভারত প্রকাশ করলো। কোথায়? মঙ্গোলিয়ার উলানবাটারে। নথির বিষয়বস্তু হচ্ছে ভারতের যে তৃণভূমি, সাভানা, মরুভূমি ও অন্যান্য উন্মুক্ত প্রাকৃতিক বাস্তুতন্ত্রের সমৃদ্ধ বৈচিত্র্য, পরিবেশগত তাৎপর্য ও আর্থসামাজিক গুরুত্ব। মন্ত্রীদের বক্তব্য, কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব ভার্চুয়াল একটা বক্তব্য রেখেছেন, ভার্চুয়াল মিটিংয়ের বা ভার্চুয়ালভাবে একটা তিনি সেখানে অ্যাড্রেস করেছেন এই সেশনটিকে। অ্যান্ড মূল বক্তব্য যেটা দেয়া হয়েছে, নির্দেশিকাটি ভারতের উন্মুক্ত প্রাকৃতিক বাস্তুতন্ত্রগুলোকে স্বীকৃতি প্রদানের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এছাড়া বনাঞ্চলের মতোই এগুলোর বিজ্ঞানভিত্তিক সংস্করণের প্রয়োজনীয়তার উপরেও জোর দেন তিনি, কে? আমাদের কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব। আচ্ছা, এই যে পুরো কনফারেন্সটা যেটা মঙ্গোলিয়ার উলানবাটারে হলো, এটা UNCCD কর্তৃক কিন্তু আয়োজিত হয়। এটা প্রায় প্রতি বছরই হয়ে থাকে। UNCCD মিনস হচ্ছে ইউনাইটেড নেশনস কনভেনশন টু কমব্যাট ডেজার্টিফিকেশন, অর্থাৎ মরুকরণের বা মরুভূমিকরণের বিরুদ্ধে লড়াই করার জন্য একটি প্রতিষ্ঠান ইউনাইটেড নেশনসের, যার নাম UNCCD বলা হচ্ছে। অলরাইট, তো খুব গুরুত্বপূর্ণ এটা। প্রশ্নটা থেকে আমাদের অত্যন্ত ইম্পর্টেন্ট কয়েকটা কিন্তু কোশ্চেন্স হতে পারে। চলো প্রশ্ন 3। সম্প্রতি একটা গিনিস ওয়ার্ল্ড রেকর্ড গড়া হয়েছে একজনের কর্তৃক।
বিশ্বের সবথেকে কনিষ্ঠতম পুরুষ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বা সিএ হিসাবে ইতিহাস গড়লেন কে? পুরো ওয়ার্ল্ডের ভিতরে সবথেকে অল্প বয়সী, সবথেকে কনিষ্ঠতম, ইয়াংগেস্ট এভার সিএ হওয়ার রেকর্ড গড়েছেন কে? কোশ্চেন 3, রাইট অ্যান্সার ইজ লক্ষণন মেয়াপ্পান। দেখো, a 16-year-old Indian origin man has made history by becoming the world youngest chartered accountant, যার নাম হচ্ছে লক্ষ্মণন মায়াপ্পান, has entered the Guinness World Record as the world's youngest male chartered accountant. দেখো, 16 বছর তার মাত্র বয়স। এই বছরেই তিনি ভারতীয় বংশোদ্ভূত একজন সিএ হিসাবে গিনিস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখেছেন সবথেকে ইয়াংগেস্ট এভার, সবথেকে সর্বকনিষ্ঠ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হিসাবে বা সিএ হিসাবে। হি অ্যাচিভড দ্য ফেয়াট ইন দুবাই at the age of 16 years and 141 days according to the Guinness World Record. Guinness World Record এর অনুযায়ী তার মাত্র বয়স বর্তমানে 16 বছর 141 দিন, এবং তিনি এই বয়সে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হওয়ার রেকর্ডটা কোথায় গড়েছেন? দুবাইতে গড়েছেন। ওকে, তাই এখানে বলা হয়েছে ইন্ডিয়ান অরিজিন, মানে ভারতীয় বংশোদ্ভূত। ভারতের রেকর্ডটা তিনি গড়েননি, দুবাইতে গড়েছেন, যেটা ইউনাইটেড আরব এমিরেটসের মধ্যে পড়ে। নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে কোন রাজ্য, এখানে কোন রাজ্য সম্প্রতি, একটু সম্প্রতিটা আগে চলে গেছে, হ্যাঁ, এটা বুঝে নিতে হবে। তো কোন সম্প্রতি রাজ্য সরকার মোট 44টি নিয়োগ পরীক্ষা বাতিল ঘোষণা করেছেন? দেখো, কম্পিটিটিভ এক্সাম বা বিভিন্ন নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে সম্প্রতিকালে ঝাড়খণ্ডে একটা প্রোটেস্ট হয়েছে, ঠিক আছে, আন্দোলন। এবং সেখানে ঝাড়খণ্ড সরকার লাস্ট আমরা যদি দেখি নিউজ অনুসারে 44টি নিয়োগ পরীক্ষাকে আগে যেগুলো সম্পন্ন হয়েছিল সেগুলোকে বাতিল করার কথা ঘোষণা করেছে। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছেন হেমন্ত সোরেন। আচ্ছা, ঝাড়খণ্ড গভর্নমেন্ট অ্যানাউন্স ক্যান্সেলস, মাফ করবে, ঝাড়খণ্ড গভর্নমেন্ট ক্যান্সেলস 44 রিক্রুটমেন্ট এক্সামস ওভার অ্যালেজড ইরেগুলারিটিস। আচ্ছা, তো কয়েকটা তোমার হচ্ছে অভিযোগ আসছিল, 44টি বিভিন্ন অভিযোগ আসছিল, এবং প্রোটেস্ট হওয়ার পরে ঝাড়খণ্ড সরকার এটা বাতিল করেছে। নেক্সট প্রশ্নে চলে আসি আমরা। এটা 5, 16তম হকি ইন্ডিয়া জুনিয়র মহিলা জাতীয় চ্যাম্পিয়নশিপ, যেটাতে মহারাষ্ট্রের কোন শহরে অনুষ্ঠিত হচ্ছে? বলো। এটা মহারাষ্ট্রে অনুষ্ঠিত হচ্ছে, কিন্তু কোন শহরে? পুনে, কলকাতা, দিল্লি, ভুবনেশ্বর। খুবই সহজ, দেখো পুনেটাই এখানে একমাত্র মহারাষ্ট্রের একটি শহর, তাই না? পুনেকে আমরা দাক্ষিণাত্যের রানী বলি। কলকাতা পশ্চিমবঙ্গে আছে, দিল্লি তো একটা কেন্দ্রশাসিত অঞ্চল, আর ভুবনেশ্বর ওড়িশার মধ্যে পড়ে। তাহলে পুনে এখানে একমাত্র মহারাষ্ট্রের শহর যেখানে অনুষ্ঠিত হচ্ছে 16তম হকি ইন্ডিয়া জুনিয়র মহিলা জাতীয় চ্যাম্পিয়নশিপ, দ্য 16th হকি ইন্ডিয়া জুনিয়র ওমেন ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ 2026 takes place in Pune, মহারাষ্ট্র। নেক্সট কোশ্চেন ইজ 6, সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজস্থানের কোন জেলায় অটল বিহারী বাজপেয়ীর একটি মূর্তি উন্মোচন করেছেন? অটল বিহারী বাজপেয়ী ছিলেন আমাদের ভারতবর্ষের একজন প্রাক্তন প্রধানমন্ত্রী, তাই না? তো সেই অটল বিহারী বাজপেয়ীর একটি মূর্তি উন্মোচন করা হয়েছে, সেটি রাজস্থানের চিত্তরগড় বলে একটি জেলায়। HM অর্থাৎ হোম মিনিস্টার অমিত শাহ আনভেলস এ স্ট্যাচু অফ দ্য অটল বিহারী বাজপেয়ী ইন চিত্তরগড় ডিস্ট্রিক্ট অফ রাজস্থান। আচ্ছা, এটা কোথায় পড়ে জেনে রাখো। এই যে অটল বিহারী বাজপেয়ী, সেই বাজপেয়ীর মূর্তিটা উন্মোচন করা হয়েছে একটা বিশেষ দিনে, সেটা হচ্ছে অটল বিহারী বাজপেয়ীর এটা প্রয়াণ দিবস। অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন হচ্ছে 25শে ডিসেম্বর, তার জন্মদিন, এবং তার জন্মদিনে আমরা অবভিয়াসলি গুড গভর্নেন্স ডে অর্থাৎ সুশাসন দিবস পালন করি। আচ্ছা, আর তার মৃত্যুদিন বা প্রয়াণ দিবস হচ্ছে 16ই আগস্ট। তো 16ই আগস্ট এটা উন্মোচন করেছেন অমিত শাহ। নেক্সট প্রশ্ন 7, ভারত কোন সালের মধ্যে 100 গিগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা অর্জনের লক্ষ্য নির্ধারণ করেছে? আমাদের ভারতবর্ষে আমরা 7টি প্রধান
পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেখতে পাবো, তাই তো? নারোরা, কালপাক্কাম, কৈগা, কুদানকুলাম, তারপরে আছে তোমার রাওয়াত ভাটা, দেন হচ্ছে তারাপুর। তারাপুর ভারতবর্ষের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। আমরা পড়েছি এগুলো জিকেতে, তোমরাও হয়তো পড়েছো, যারা নতুন আছো তারা জানো না। এই জিনিসগুলো কিন্তু আমাদের পড়তে হয়, যে 7টি আমাদের ভারতবর্ষে বর্তমানে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে এবং সেখান থেকে প্রচুর পরিমাণে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হয়। তবে ভারতবর্ষ বর্তমানে মেনলি তার বিদ্যুৎ বা পাওয়ার যদি কথা বলি, মেন পাওয়ার সেক্টর আমাদের ভারতবর্ষে সেটা হচ্ছে থার্মাল পাওয়ার, অর্থাৎ যেটা তাপবিদ্যুৎ শক্তি, তারপরে জলবিদ্যুৎ শক্তি আছে। অ্যান্ড আমাদের ভারত টার্গেট করছে যে 100 গিগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন করার ক্ষমতা অর্জন করবে কত সালের মধ্যে? 2047, অর্থাৎ বিকশিত ভারত 2047 এর যে লক্ষ্য রাখা হয়েছে 2047 মধ্যে। দ্য গভর্নমেন্ট হ্যাজ সেট অ্যান অ্যাম্বিশিয়াস টার্গেট অফ 100 গিগাওয়াট নিউক্লিয়ার পাওয়ার ক্যাপাসিটি বাই 2047। প্রতি বছর কোন তারিখে বিশ্ব ফটোগ্রাফি দিবস পালন করা হয়? ফটোগ্রাফি বাংলায় বলতে গেলে আলোকচিত্র, তাই তো? তো আলোক চিত্র দিবস, ফটোগ্রাফি দিবস কবে পালিত হয়? 19শে আগস্ট পালিত হয়ে থাকে প্রতি বছরে। ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে ইজ সেলিব্রেটেড অন আগস্ট 19 অফ এভরি ইয়ার। অন 19 অফ আগস্ট, এই দিনে 19শে আগস্ট উই মার্ক ওয়ার্ল্ড হিউম্যানিটেরিয়ান ডে, অর্থাৎ বিশ্ব মানবিক দিবস। ঠিক আছে, হিউম্যান রাইটস নয়, হিউম্যানিটেরিয়ান। হিউম্যান রাইটস ডে আমরা পালন করি 10ই ডিসেম্বর, ওটা একটা আলাদা দিবস। আর 19শে আগস্ট হচ্ছে, সরি 10ই ডিসেম্বর পালন করি হিউম্যান রাইটস ডে, মাফ করবে। অ্যান্ড হিউম্যানিটেরিয়ান ডে বা মানবিক দিবস, বিশ্ব মানবিক দিবস 19শে আগস্ট পালিত হয়। লাদাখ স্টেট অ্যাওয়ার্ড 2025-এ ভূষিত হলেন কে? 2025 সালের জন্য লাদাখ স্টেট অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে সম্প্রতিকালে। অ্যান্ড এটা লাদাখের যিনি লেফটেন্যান্ট গভর্নর থাকেন বর্তমানে আছেন, যিনি, তার নাম হচ্ছে বিকে সাক্সেনা, অর্থাৎ বিনয় কুমার সাক্সেনা, লাদাখের বর্তমান লেফটেন্যান্ট গভর্নর। অ্যান্ড তিনি সম্মানিত করেছেন একজনকে লাদাখ স্টেট অ্যাওয়ার্ড 2025-এ। তিনি হলেন পদ্ম গুরমিত। ডক্টর পদ্ম গুরমিত কনফার্ড ইউটি লাদাখ স্টেট অ্যাওয়ার্ড 2025 ফর এক্সেম্পলারি সার্ভিসেস টু সোয়া রিকপা মেডিসিন। তো সোয়া রিকপা মেডিসিনের ক্ষেত্রে এক বিশেষ অবদানকারী তিনি সেবা প্রদান করেছেন। সো সেই কারণে তাকে সম্প্রতিকালে লাদাখ স্টেট অ্যাওয়ার্ডে প্রোভাইড করেছেন সেখানকার যিনি এলজি বা লেফটেন্যান্ট গভর্নর আছেন, বিকে সাক্সেনা। অলরাইট, চলো আজকের আমরা পর্বটি এখানে শেষ করব। সরি, শেষ নয়, মাফ করবে, এখনও জিকে কোশ্চেন্স আছে। তো আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এই পর্যন্তই, 9টা কারেন্ট অ্যাফেয়ার্স আমরা আলোচনা করেছি। এবারে চলো দেখে নিই আমাদের কিছু গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন উত্তর। TWS একাডেমি অ্যাপ, সেখানে আমাদের বিভিন্ন ব্যাচ অনগোয়িং চলছে। যারা সেন্ট্রালের এক্সামকে টার্গেট করছো তাদের জন্য এসএসসির ব্যাচ এবং এসএসসি জিডি এমটিএস এর কম্বাইন্ড একটা ব্যাচ আছে। দুটো পরীক্ষায় একটা ব্যাচ থেকে পড়ে তোমরা দিতে পারবে। এছাড়া কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ, যেখান থেকে সমস্ত পরীক্ষার ভিত কিন্তু কমপ্লিট হয়। আর অন্যান্য গ্রাম পঞ্চায়েত, এনএম, জেএনএম, ডব্লিউপিকেপি, এছাড়া প্র্যাকটিস ব্যাচ ইত্যাদি তোমরা পাবে TWS একাডেমিতে। যারা এখনও চেক আউট করোনি, অবশ্যই TWS একাডেমি অ্যাপ ডাউনলোড করো এবং আজই অ্যাডমিশন নিয়ে ফেলো সেরা প্রিপারেশনের জন্য। চলো শুরু করছি প্রথম প্রশ্ন দিয়ে। ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন গাইতে নির্ধারিত সময় কত? জনগণমন, এটা আমাদের ভারতের কি জাতীয় সঙ্গীত, তাই না? এই জাতীয় সঙ্গীত জনগণমন, এটা গাইতে একটা নির্ধারিত সময় রাখা হয়েছে, সেটা হলো 52 সেকেন্ড, মানে অপশন সি রাইট অ্যান্সার। আচ্ছা, এই জনগণমনের রচয়িতাকে বলো তো দেখি, রচয়িতাকে। দেখো, জনগণমনের রচয়িতা হচ্ছেন বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তাই তো? তো রবীন্দ্রনাথ ঠাকুর জনগণমন রচনা করেছেন। আর এই জনগণমন প্রথম গাওয়া হয়েছিল কবে জানো? 1911 সালে। একটা জাতীয় কংগ্রেসের অধিবেশন হয়েছিল কলকাতাতে, এবং সেই কলকাতায় জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথম গাওয়া হয়েছিল হুম জনগণমনটাকে। তো এই দুটো থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে। আচ্ছা, এর পরের প্রশ্ন, দানা শস্যে সাধারণত কোন ধরনের কার্বোহাইড্রেট উপস্থিত থাকে?
দানা শস্যে সাধারণত যে ধরনের কার্বোহাইড্রেট থাকে সেটি হচ্ছে স্টার্চ জাতীয় কার্বোহাইড্রেট দানা শস্যের মধ্যে থাকে। দেখো কার্বোহাইড্রেট যেটাকে আমরা সাধারণত শর্করাও বলে থাকি, এটা শক্তির আম কিন্তু এখান থেকেই পাওয়া যায় অ্যাকচুয়ালি। তো আমরা যে কার্বোহাইড্রেটটা পাই না, এই কার্বোহাইড্রেট বা শর্করার বিভিন্ন ভাগ আছে। যেমন গ্লুকোজ, ফ্রুক্টোজ, স্ট্রোচ এবং সেলুলোজ সবগুলোই কার্বোহাইড্রেট বা শর্করা, বাট এগুলো একেক ধরনের ভাগ। দেখো গ্লুকোজ কোথা থেকে পাওয়া যায়? গ্লুকোজ পাওয়া যায় রক্তে, আঙুরে, হ্যাঁ, মধু, মিষ্টি জাতীয় ফল যেগুলো থাকে সেখানে আমরা গ্লুকোজ পেয়ে থাকি। এটি শক্তির মূল উৎস। এটি থেকেই অ্যাকচুয়ালি মেনলি এটিপি উৎপাদিত হয় বা শক্তি পাওয়া যায় মেনলি, ঠিক আছে? তো গ্লুকোজ একটা। এরপরে ফ্রুক্টোজ, অবভিয়াসলি ফল থেকে ফ্রুক্টোজ পাওয়া যায়। পাকা ফল, মধু এবং বিভিন্ন সবজিতে ফ্রুক্টোজ পাওয়া যায়। কলা জাতীয়, কলাতে প্রচুর পরিমাণে আমরা দেখব তোমার শর্করা থাকে। অ্যান্ড কলা ফ্রুক্টোজ মেনলি সেখানে থাকে। এটি মিষ্টি প্রকৃতির হয়ে থাকে বা চিনি জাতীয়। স্টার্চ, স্টার্চ থাকে দানা শস্যে, যেমন চাল, গম, হ্যাঁ, আলু, ভুট্টা জাতীয়, ডাল জাতীয় বিভিন্ন যে দানা শস্যগুলো থাকে এগুলোতে স্টার্চ থাকে, যেটা আমাদের কোশ্চেন্সে বলা হয়েছিল যে দানা শস্যে সাধারণত কোন ধরনের কার্বোহাইড্রেট থাকে। আর সেলুলোজ, সেলুলোজ থাকে কিসে? গাছপালা, যে কাঠ থাকে, যেমন উই পোকা দেখবে কাঠ খায়, অ্যাকচুয়ালি কাঠের কি খায়? সেলুলোজ খায় উই পোকা। তো কাঠের মধ্যে কি থাকে? গাছপালা, কাঠ, এগুলোতে সেলুলোজ থাকে। শাকসবজি, তুলা এবং কোষ প্রাচীর উদ্ভিদের এগুলোতে আমরা দেখতে পাবো কি? আমরা এগুলোতে দেখতে পাবো ডিয়ার স্টুডেন্টস, কোষ প্রাচীর শুধু উদ্ভিদে থাকে, এটা জেনে রাখবে। এটা কিন্তু কোষ প্রাচীর প্রাণীর কোষে থাকে না, এটা উদ্ভিদ কোষে থাকে। সেই কোষ প্রাচীরে আমরা দেখব সেলুলোজ থাকে। এই কয়েকটা জিনিস একটু নোট করে নেবে। এরপরে নীল বিদ্রোহ প্রচারিত হয়েছিল। প্রথমে দেখো নীল বিদ্রোহ পূর্ব ভারতে, বিশেষ করে বাংলা অঞ্চলে নীল বিদ্রোহ সংগঠিত হয়। কখন? যখন ভারতবর্ষের লর্ড ক্যানিং এর রাজত্বকাল ছিল বা লর্ড ক্যানিং তখন ভাইসরয়, সেই সময়ে। সাল বলতে গেলে নীল বিদ্রোহের সূচনা হয়েছিল 1859 এবং 60 পর্যন্ত এটা চলেছিল। 1859-60-এ নেতা ছিল বিষ্ণুচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাস। ওকে, এবারে দেখো এই যে নীল বিদ্রোহ, নীল বিদ্রোহ সম্পর্কে লেখালেখি করা হতো হিন্দু প্যাট্রিয়টে। কে লিখতেন? হিন্দু প্যাট্রিয়ট সম্পর্কে জেনে রাখো, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকাটি, হ্যাঁ, হিন্দু প্যাট্রিয়ট, এটির প্রকাশ হয়েছিল, প্রকাশ হয় কত সালে জানো? হিন্দু প্যাট্রিয়ট 1853 দিকে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা প্রকাশিত হয়েছিল। এবং এই যে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা, এটা 1853-তে প্রকাশ হয়। এটির প্রকাশক ছিলেন গিরিশচন্দ্র ঘোষ। এবং এই যে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা, এটাতে কিন্তু গিরিশচন্দ্র লেখালেখি করতেন না, লিখতেন কে? লেখালেখি করতেন নীল বিদ্রোহের সম্পর্কে যিনি, তার নাম হচ্ছে হরিশচন্দ্র মুখার্জি বা হরিশচন্দ্র মুখোপাধ্যায়। হরিশচন্দ্র মুখার্জি লেখালেখি করতেন ডিয়ার স্টুডেন্টস হিন্দু প্যাট্রিয়টে। এই নামটা একটু মনে রাখবে। প্রাচ্যের রোম কোন শহরকে বলা হয়? প্রাচ্য মিন্স হচ্ছে রোম অফ ইস্ট, মানে পূর্বের রোম কাকে বলছি আমরা? প্রাচ্যের রোম নামে পরিচিত ম্যাঙ্গালোর। ম্যাঙ্গালোর একটা বন্দর শহর, একটা বন্দর শহর। কোথাকার? এটা কর্ণাটকের একটি বন্দর, পশ্চিম উপকূলে অবস্থিত, আরব সাগরের তীরে। ভারতের জাতীয় জনগণনা 2027-এ কি নতুন বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে? 2027-এর জনগণনা হচ্ছে 16তম জনগণনা। ইতিমধ্যে এর সেলফ যেটা তোমার হচ্ছে কি বলা হয় লিস্টিং, সেটা কিন্তু শুরু হয়ে গেছে, মানে পশ্চিমবঙ্গে কমপ্লিট হয়ে গেছে ইতিমধ্যে। তো যাই হোক, এই যে জাতীয় জনগণনা, সেই জনগণনা, সেটাতে ডিয়ার স্টুডেন্টস একটা নতুন বিষয়কে অ্যাড করা হয়েছে, সেটি হলো জাতিভিত্তিক গণনা, কাস্ট সেন্সাস। আগেও করা হতো, বাট সেখানে শুধু এসসি এসটি কে গণনা করা হতো, ঠিক আছে? এসসি এসটি কাস্ট কতটা আছে সেটাকে গণনা করা হতো, বাট এখন সমস্ত ধরনের কাস্ট বা জাতিকে গণনা করা হবে এই 16তম সেন্সাসে। কয়লা
কয়লায় কার্বনের পরিমাণ ও শক্তিশালীর সঠিক ক্রম নিচের কোনটি? কোন কয়লাটা সবচেয়ে শক্তিশালী? শক্তিশালী থেকে সবথেকে নিম্ন ক্ষমতাশালী কয়লা পর্যন্ত তোমাদের পরপর সাজানোর কথা বলা হচ্ছে। সবথেকে শক্তিশালী কয়লা অ্যান্থ্রাসাইট, তারপরে বিটুমিনাস, তারপরে লিগনাইট, তারপরে পিট, অর্থাৎ অপশন বি সঠিক উত্তর হবে এই প্রশ্নটির ক্ষেত্রে। প্রশ্ন 7, পুলিৎজার পুরস্কার নিম্নলিখিত কোন ক্ষেত্রে বিশিষ্ট কৃতিত্বের জন্য দেয়া হয়? পুলিৎজার পুরস্কারটি 3টি ক্ষেত্রে দেয়া হয়। ঠিক আছে, কতগুলি ক্ষেত্রে দেয়া হয়? 3টি ক্ষেত্রে। তো 3টি ক্ষেত্র কি কি? একটি হচ্ছে সাংবাদিকতা, সাংবাদিকতার সাথে সাথে আর কি ক্ষেত্র আছে? আরেকটা হচ্ছে সাহিত্য ক্ষেত্র, সাহিত্য, এবং আরেকটি সঙ্গীত। তাহলে আমরা এখানে সাংবাদিকতা পাচ্ছি কোথায়? অপশন ডিতে পাচ্ছি, এটাই সঠিক উত্তর হবে অপশন ডি। নাগার্জুন সাগর নদী প্রকল্প কোন নদীর উপর অবস্থিত? নাগার্জুন সাগর নদী পরিকল্পনা অবস্থিত কৃষ্ণা নদীর উপরে। আর কোন রাজ্যে এটা অবস্থিত আছে? রাজ্য বললে এটা আমরা বলবো অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত। ছিরকা বা সিকাই কোন অ্যাসিডে উপস্থিত থাকে? মানে একটা অ্যাসিডকে আমরা অনেক সময় ছিরকা বলে থাকি, কোনটাকে? বা সিরকাই বলা হয় কোনটিকে? ছিরকা বলতে এখানে ভিনিগারকে বোঝাচ্ছে, হ্যাঁ। আর ভিনিগারে কি থাকে? অ্যান্সার হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। তাহলে অপশন এ সঠিক উত্তর হবে। ভারতের সংবিধান সংশোধন করার পদ্ধতিটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? এটা নেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকা থেকে। অলরাইট, একটা বাড়ির কাজ দিয়ে শেষ করবো আজকের পর্ব। অর্থনীতির কোশ্চেন্স দিয়ে আজকে বাড়ির কাজ দেওয়া থাকবে। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কিসের উপর সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছিল? বাড়ির কাজ দেওয়া রইল, এবং কমেন্ট বক্সে এটার উত্তর সকলে অবশ্যই জানাবে যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কিসের উপর বেশি জোর দেওয়া হয়। সাথে সাথে এটাও জানাবে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাটার সময়কাল কোনটা ছিল। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং, ভালো থাকবে সবাই। আজকের জন্য এতটুকুই, পরের দিনের কারেন্ট অ্যাফেয়ার্সের পর্বে আবার দেখা হচ্ছে, টাটা।